আসসালামু আলাইকুম আমার প্রিয় ছাত্রীরা, কেমন আছো তোমরা? আজকের অনলাইন ক্লাস আমি স্বাগত জানাচ্ছি দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের। আমি শবনম আক্তার, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। আমার প্রিয় ছাত্রীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। কারণ এখনো করোনা পরিস্থিতি কিন্তু স্বাভাবিক হয়নি। সুতরাং তোমরা ঘরে থাকবে, সাবধানে থাকবে, সামাজিক তোমরা সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করে চলবে, স্বাস্থ্যগত দিক দিয়ে সতর্কতার সাথে থাকবে। আমি তোমাদের সাথে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। সেটা হচ্ছে দশম অধ্যায়, নাগরিক সমস্যা এবং আমাদের করণীয়। আমরা নাগরিক হিসাবে আমাদের কিছু সচেতনতা থাকা দরকার। নাগরিক হিসাবে আমরা যদি যোগ্য না হয়ে উঠি, সুনাগরিক যদি আমরা না হতে পারি, দেশের উন্নয়নে আমরা কোনো কাজেই আসতে পারবো না। উপরন্ত আমরা দেশকে আরো ধ্বংসের দিকে ঠেলে দিব। যেমন আমাদের করোনা পরিস্থিতির কারণেই বলছি আমরা যে আমাদের যে পরিমাণ সচেতনতা থাকা দরকার, আমরা কি আসলে সেই ধরনের সচেতনতা অবলম্বন করছি? নো। তা না হলে আমরা দেখছি যে যেখানে জনসমাবেশ করা নিষিদ্ধ, যেখানে আমাদের সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার কথা বলা হচ্ছে, সেই ক্ষেত্রগুলোকে কিন্তু দেখা যাচ্ছে কি উপচে পড়া ভিড়। যেমন বর্তমান মাননীয় সরকার আমাদের এই সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করার জন্য আমাদের অনুৎসাহিত করেছেন যে আমরা যাতে ঈদের ছুটিতে বাড়ি না যাই। আমরা কি সেটা মেনেছি? আমরা বিকল্প পথ অবলম্বন করে আমরা একেবারে সেই বিশাল গেঞ্জিমেঞ্জির মধ্যে আমরা বাড়ি যাওয়ার চেষ্টা করেছি। যাই হোক, আজকের আমাদের নাগরিক সমস্যা আমাদের করণীয় অধ্যায়ে আমরা যে বিশেষ বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের বিশেষ চাহিদা গোষ্ঠী বা প্রতিবন্ধী গোষ্ঠী। এগুলো নিয়ে আমরা এর আগেও আলোচনা করেছিলাম, তো আমরা আবারও এটা রিভিশন দিয়ে যাই। তো প্রতিবন্ধিতার কারণ হচ্ছে কি, যে বিশেষ প্রতিবন্ধী শব্দটিকে বলা হয়েছে পার্সন উইথ স্পেশাল নিডস, অর্থাৎ যার জন্য এক্সট্রা কিছু নিডের দরকার হয়। যেমন আমি চেয়ার ছাড়াই আমি হাঁটতে পারি, বাট আমি যখন কোনো কারণে আমি প্রতিবন্ধিতার শিকার হব, আমি যখন স্বাভাবিকভাবে চলাফেরা করতে না পারবো, তখন আমার একটা বিশেষ হেল্প দরকার। আমার তখন একটা হুইল চেয়ারের দরকার হবে, আমার একটা হাঁটার জন্য একটা বিশেষ কোনো ওয়ে আমার দরকার হবে। সুতরাং এই যে স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রে আমাদের যেই সমস্যাগুলো আমাদেরকে বাধাগ্রস্ত করে, সেগুলো হচ্ছে আমাদের প্রতিবন্ধিতা। আমাদের সমাজে প্রতিবন্ধী আছে, কিন্তু তাদেরকে একটু সহযোগিতা দিলে তারা সেই প্রতিবন্ধিতার অবস্থা কাটিয়ে তারা শুধু নিজেরাই সচল হবে না, আমাদের সমাজ বা রাষ্ট্রকেও কিছু দিতে পারবে। সুতরাং আমরা যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিই, একটু সহানুভূতি দেখাই, একটু সহমর্মিতা দেখাই, তাহলে তারা সেই বাধা অতিক্রম করতে পারবে। তাহলে এখন আমরা দেখি যে আমাদের প্রতিবন্ধিতার ধরন কি রকম। একটা আছে কি মানসিক প্রতিবন্ধী, এটার পর আছে শারীরিক প্রতিবন্ধিতা, দৃষ্টি প্রতিবন্ধিতা, বাক প্রতিবন্ধিতা, বুদ্ধি প্রতিবন্ধিতা। তাহলে এই যে প্রতিবন্ধিতাগুলো আমরা বলছি, আমরা দেখি যে শারীরিক প্রতিবন্ধিতা কি, একটা মানুষ যখন হাত পা কোনো একটা অঙ্গ যখন ডিসেবলড হয়ে যায়, অসমর্থ হয়ে যায়, তখন সে যখন স্বাভাবিকভাবে জীবনযাপন করতে ব্যর্থ হয়, তখন সেটাকে বলা হয় শারীরিক প্রতিবন্ধিতা। মানসিক প্রতিবন্ধিতা বা মানসিক অসুস্থতাজনিত যে প্রতিবন্ধিতা আছে, হয়তো কোনো মানুষ জন্মগতভাবে অসুস্থ, মানসিকভাবে অসুস্থ না, কোনো একটা দুর্ঘটনা তার জীবনকে যখন এলোমেলো করে দেয়, তার মানসিক অবস্থাটা যখন অসুস্থ হয়ে যায়, সে যখন সেই তার দুর্ঘটনাগুলোকে সামাল দিতে না পারে, মানসিকভাবে যখন ভেঙে পড়ে, তখন সে অসুস্থ হয়ে যায়। আবার কেউ মানুষের জন্মগতভাবেও মানসিকভাবে তার অসুস্থতা নিয়ে জন্ম নেয়। সুতরাং মানসিক অসুস্থতাটা হচ্ছে এক ধরনের অসুস্থতা। আমরা যদি তাকে মেন্টাল সাপোর্ট দিই, আমরা যদি তাকে সহযোগিতার মনোভাব দেখাই, হয়তো সে এটা থেকে ওভারকাম করতে পারে। এরপরে দেখা যাচ্ছে দৃষ্টি প্রতিবন্ধিতা। সম্পূর্ণ দৃষ্টিহীনতাও আছে, উভয় চোখে একেবারে দেখতে পারে না, এমনও আছে। আবার যথাযথ লেন্স ব্যবহারের ফলে বা যথাযথ চিকিৎসার ফলেও কিন্তু সে আবারও দৃষ্টিক্ষম হতে পারে, এরকমও আছে। তো আমরা এই ক্ষেত্রে যদি আমরা বিশেষ ব্যবস্থা অবলম্বন করি বা তাদের জন্য যথোপযুক্ত ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারি, সেটাও তাদের জন্য কল্যাণকর হবে এবং আমরা একটা সচল একটা মানুষকে আমাদের নাগরিক একজন সচল নাগরিক হিসাবে তারা দেশের জন্য অবদান রাখতে পারে। এরপরে দেখা হচ্ছে বাক প্রতিবন্ধিতা। বাক হচ্ছে কথা বলা, অর্থাৎ এই কথা বলা, স্বাভাবিক কথা বলাটা যখন বাধাগ্রস্ত হয়, আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের কথা বলার জন্য দুটো ঠোঁট দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, সব কিছুই দিয়েছেন, কিন্তু মাঝে মাঝে এগুলো কারো ক্ষেত্রে কোনো সমস্যা দেখা দেয়। এই সমস্যাগুলো কিন্তু আল্লাহ তাআলার একটা নিদর্শন যে দেখো, আমি তোমাদের কথা বলতে দিয়েছি, দিস ইজ মাই ফেভার
ফর ইউ, অর্থাৎ এটা হচ্ছে আমার পক্ষ থেকে তোমার অনুগ্রহ। অ্যাজ এ হিউম্যান বিং আমরা যদি ধরেই নেই, হ্যাঁ বাই নেচার আমি তো কথা বলতেই পারবো, হোয়াট, কিন্তু আল্লাহ পাক কিন্তু এটাও কিন্তু আমাদের দেখিয়ে দিতে চাচ্ছেন যে দেখো আমি চাইলে তুমি কথা নাও বলতে পারো। এটা হচ্ছে আমাদের জন্য একটা এক্সাম্পল। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমরা অনেকভাবে বৈজ্ঞানিক ব্যাখ্যা করি, কিন্তু আমরা যদি অন্যভাবেও চিন্তা করি যে কেন এরকম হচ্ছে, আর 10টা মানুষ স্বাভাবিকভাবে কথা বলতে পারছে, কেন তার স্বরধ্বনির মধ্যে এই ধরনের একটা সীমাবদ্ধতা আছে, কেন তার এই সমস্যাটা হচ্ছে, এটা কিন্তু আমরা অন্যভাবেও চিন্তা করতে পারি। সুতরাং আমাদের এই বাকস্বাধীনতাকে আমরা যাতে অযথা অপচয় না করি, আমরা যাতে এই যে বাকস্বাধীনতা আমরা পেয়েছি এই স্বাধীনতার ক্ষেত্রে আমরা যাতে সেটাকে যথেচ্ছাচার না করি, আমরা যাতে এটার অপব্যবহার না করি। আমরা কথা দিয়ে আমাদেরকে যে আল্লাহ পাক কথা বলার শক্তি দিয়েছে, সেই কথা বলার শক্তিগুলোকে আমরা যাতে কল্যাণমূলক বা গঠনমূলক কাজে আমরা ব্যবহার করি। তো যাই হোক, এক্ষেত্রে আমরা কি করব যে এটা একটা বাক প্রতিবন্ধিতার একটা হচ্ছে আমাদের বিশেষ চাহিদা গোষ্ঠীর একটা সমস্যা। তো এইটার ক্ষেত্রেও সমস্যা হতে পারে, সেক্ষেত্রে আমরা একটা সচেতন দৃষ্টিভঙ্গি আমরা গ্রহণ করব, যাতে করে তারা এই বাক প্রতিদ্বন্দ্বিতার সীমাবদ্ধতাকে অতিক্রম করে তারা তাদের বাকি অন্য যে যোগ্যতাগুলো আছে সেগুলো যাতে কাজে লাগাতে পারে। এরপরে বুদ্ধি প্রতিবন্ধিতা। স্বাভাবিক বয়সের নিয়মে আস্তে আস্তে মানুষ জন্ম নেয়, জন্ম নেওয়ার পরে সে বড় হয়, বড় হতে হতে তার বুদ্ধিটার পরিপক্কতা আসে। একটা শিশুর যে বুদ্ধি থাকে, একটা পরিণত বয়স্ক মানুষের বুদ্ধি থাকে আরও পরিণত, আরও উন্নত। সুতরাং বয়সের সাথে সাথে বুদ্ধি উন্নত হবে, এটাই স্বাভাবিক নিয়ম বলে আমরা ধরে নিই। কিন্তু যখন এর ব্যত্যয় ঘটে তখন আমরা সেটাকে বলতে পারি বুদ্ধি প্রতিবন্ধিতা। অর্থাৎ বয়সের সাথে সাথে যখন মানুষের বুদ্ধির যে গ্রোথ ডেভেলপমেন্ট সেটা যখন না হয়, তখন সেটাকে আমরা বলে থাকি যে বুদ্ধাঙ্ক বা বুদ্ধাঙ্কর যে স্বাভাবিক মাত্রা সেটা যখন কম পায়, তখন আমরা সেটাকে বলে থাকি বুদ্ধি প্রতিবন্ধিতা। এরপরে আসে শ্রবণ প্রতিবন্ধিতা। শব্দের যে তীব্রতা সেটাকে একটা মাত্রা হিসাবে ধরা হয়, সেটার নাম হচ্ছে কি ডেসিবল। এটা যখন এই শব্দের তীব্রতা যখন 60 ডেসিবলের নিচে হলে শুনতে না পাওয়া ব্যক্তি হচ্ছে শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তি। সুতরাং শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির ধরন হচ্ছে কি, কোনো সময় হয়তো কেউ পুরাই না শুনতে পারে, কেউ আংশিক শুনতে পারে, আবার অতি ক্ষুণ্ণ শুনতে পারে। সেক্ষেত্রেও যখন তাকে প্রপার ট্রিটমেন্ট দেওয়া হয় তখন সে হয়তো সেই বুদ্ধিবন্ধিতাকে কিছুটা হলেও ওভারকাম করতে পারে, সে সুস্থ স্বাভাবিক মানুষ হিসেবে জীবনযাপন করতে পারে, সে নিজেও মানুষের বোঝা হয় না, এবং সাথে সাথে সে সমাজ বা রাষ্ট্রেও কিন্তু সে অবদান রাখতে পারে। সুতরাং এই বিশেষ চাহিদা গোষ্ঠীর দিকে আমাদের সচেতন দৃষ্টিভঙ্গি রাখতে হবে, তাদের প্রপার ট্রিটমেন্ট করতে হবে, তাদের জন্য যথোপযুক্ত ব্যবস্থা করতে হবে। আরও একটা বিষয় হচ্ছে শ্রবণ দৃষ্টিভঙ্গিতা, অর্থাৎ কেউ যখন শুনতেও পায় না, দেখতেও পায় না, সেটা হচ্ছে শ্রবণ, অর্থাৎ সেটাকে বলা হয় ডিফ ব্লাইন্ডনেস ডিসএবিলিটি। এক্ষেত্রেও আমরা সেই একই সমস্যা দেখতে পাই। সুতরাং এই সমস্যাগুলোকে চিহ্নিত করতে হবে, তার প্রপার ট্রিটমেন্ট কী আছে সেটা আমাদের দেখতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আরও কিছু সমস্যা রয়েছে, যেমন সেরিব্রাল পালসি, অর্থাৎ সাধারণ চলাফেরার দৃষ্টি বা দেহভঙ্গিতে যখন অস্বাভাবিকতা দেখা যায় সেটা হচ্ছে সেরিব্রাল পালসি। ডাউন সিনড্রোম, কোনো ব্যক্তির মধ্যে যখন বংশানুক্রমিক অর্থাৎ 21তম ক্রোমোজোম জোড়া একটি অতিরিক্ত ক্রোমোজোমের উপস্থিতির সঙ্গে সম্পর্কযুক্ত দা মৃদু থেকে গভীরতর মাত্রায় বুদ্ধি প্রতিবন্ধিতা, দুর্বল পেশি ক্ষমতা, খর্বাকৃতি ইত্যাদি বিদ্যমান, সেগুলোকে বলা হয় ডাউন সিনড্রোম জনিত প্রতিবন্ধী ব্যক্তি। অর্থাৎ মানুষের যখন স্বাভাবিক বিকাশটা যখন বাধাগ্রস্ত হয়, সে যখন স্বাভাবিক ব্যক্তিদের তুলনায় একটু পিছনে পড়ে থাকে, অনেকটাই পিছনে পড়ে থাকে, তখন তাদের এই প্রতিবন্ধিতাকে আমাদের চিহ্নিত করতে হবে, তার সমস্যার সমাধানে আমাদের এগিয়ে আসতে হবে। আমরা যারা সবল আছি, আমরা যারা সুস্থ স্বাভাবিক আছি, আমাদের এদের জন্য কিছুটা অবদান রাখার জন্য এগিয়ে আসতে হবে। প্রতিবন্ধী ব্যক্তির অধিকার। প্রতিবন্ধী ব্যক্তির অধিকার এবং সুরক্ষা আইন 2013 অনুসারে প্রতিবন্ধী ব্যক্তির কিছু অধিকার রয়েছে। সেই অধিকারগুলো হচ্ছে, তারাও প্রতিবন্ধিতা সত্ত্বেও তাদেরও পূর্ণ মাত্রায় বেঁচে থাকা এবং বিকশিত হওয়ার অধিকার রয়েছে। সর্বক্ষেত্রে সমান আইনি স্বীকৃতি এবং বিচারগম্যতা। সর্বক্ষেত্রে সমান আইনি স্বীকৃতি তাদের দিতে হবে, বিচারগম্যতা তাদের অর্থাৎ আইনি স্বীকৃতিটা যাতে তারা পায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। এই অধিকার তাদের রয়েছে। উত্তরাধিকার প্রাপ্ত। বুদ্ধি প্রতিবন্ধিতার কারণে সে যে উত্তরাধিকার সম্পদ থেকে
বঞ্চিত হবে, এমনটা কখনো যাতে না হয়। আমি একবার মর্নিং ওয়াক করতে গেছি, তখন দেখি এক লোক, অন্ধ এক ব্যক্তি ভিক্ষা করে। আমি তখন তাকে জিজ্ঞেস করলাম যে আপনার কেউ নাই, আপনি একা একা ভিক্ষা করেন? তখন সে বলল যে আমি কিন্তু অন্ধ হলেও আমি কিন্তু পড়ালেখা জানি, কিন্তু আমার ভাই বোনেরা আমাকে গ্রামের বাড়ি থেকে এই ঢাকা শহরে এসে ফেলে দিয়ে গেছে, যাতে করে আমি অন্ধ মানুষ, আমি তো আর আমার বাড়ি ঘরে একা একা যেতে পারবো না, এবং আমার উত্তরাধিকার সম্পত্তি থেকে যাতে আমি বঞ্চিত হই। কতটা অমানবিক! এরপরে আমরা দেখি যে স্বাধীন অভিব্যক্তি ও মত প্রকাশ এবং তথ্যপ্রাপ্তি। তিনিও স্বাভাবিক অভিব্যক্তি যাতে প্রকাশ করতে পারেন, মতও প্রকাশ করতে পারেন, সেই দিকটা অধিকার তার রয়েছে, তথ্যপ্রাপ্তির অধিকার তার রয়েছে। মাতা পিতা, বৈধ আইনগত অভিভাবক, সন্তান বা পরিবারের সাথে সমাজে বসবাস এবং বৈবাহিক সম্পর্ক স্থাপন এবং পরিবার গঠনের অধিকার তার রয়েছে। প্রবেশগম্যতা। প্রতিবন্ধী বলে তুমি এদিকে ঢুকতে পারবা না, এই অনুষ্ঠানে যেতে পারবা না, এটা যাতে কখনোই না হয়। এর চেয়ে অমানবিক আর হয় না। আমার এক কলিগ ছিল, তিনি একদিন খুব দুঃখ করে আমাকে বলছেন যে আমার বাচ্চাটা অটিস্টিক। আমি যখন কোনো একটা ঈদ গেট টুগেদারের দাওয়াত পাই, যেমন ঈদের পরে সবাই ঈদ পুনর্মিলনী করে, সব আত্মীয় স্বজন যায়, আমাকে যখন দাওয়াত দেওয়া হয় তখন বলা হয় যে তুমি তোমার ছেলেটাকে নিয়ে এসো না, কারণ তার ছেলেটা অটিস্টিক বা বেবি, সে যেন তাকে না নিয়ে আসে, সে যেন তার বাবার কাছে রেখে আসে, সে যেন আসে। তাহলে সেই মায়ের কি আর সেই প্রোগ্রামে আর যেতে ইচ্ছা করবে, অ্যাটেন্ড করতে ইচ্ছা করবে? আমরা কতটা অমানবিক হলে এই ধরনের কথাটা বলতে পারি একজন অটিস্টিক মাকে? আমাদের তো এটা চিন্তা করা উচিত যে আমার বেবিটা যদি সুস্থ স্বাভাবিক হয়, সেই জন্য তো আল্লাহ পাকের কাছে আমাদের শুকরিয়া আদায় করতে হবে যে না, আই এম ফাইন উইথ মাই ডটার, উইথ মাই সান। সো আমি যদি আরেকজনকে এভাবে হার্ট করি, সেটা কতটা অমানবিক, সেটা কতটা অযৌক্তিক, সেটা যদি আমরা একবার একটু ভেবে দেখি। এরপরে হচ্ছে যে শিক্ষার সকল স্তরে এবং শিক্ষা প্রতিষ্ঠানে উপযুক্ত শিক্ষার ব্যবস্থা করা। তাদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান থাকতে হবে, সেখানে তাদের উপযুক্ত শিক্ষার ব্যবস্থা থাকতে হবে। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে তারা যদি কাজ করতে পারে, তাহলে সেখানে তাদের বিশেষ সুবিধা দিয়ে কাজ করার সুযোগ দিতে হবে। কর্মজীবনে প্রতিবন্ধিতার শিকার ব্যক্তি কর্মে নিয়োজিত থাকা, অন্যথায় যথাযথ পুনর্বাসন বা ক্ষতিপূরণ প্রাপ্তি। অর্থাৎ সুস্থ স্বাভাবিকভাবে একজন কর্মনিযুক্ত আছে, কোনো একটা দুর্ঘটনার কারণে সে প্রতিবন্ধী হয়ে গেল, সেক্ষেত্রে সেই চাকরিদাতা প্রতিষ্ঠানকে তার দায়িত্ব নিতে হবে এবং তাকে তার উপযুক্ত বা তার উপযোগী কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। নিপীড়ন থেকে সুরক্ষা রাখতে হবে, তাকে নিরাপত্তা দিতে হবে, ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা তার থাকতে হবে। সুতরাং আমরা এই অধিকারগুলো আগেও পড়েছি, আর একবার আমরা বই থেকে পড়ে নিব। সবার জন্য শুভকামনা রইল। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর সুস্থ এবং ভালো থাকার জন্য আল্লাহ পাকের কাছে আমরা সাহায্য চাই, নিজেরাও চেষ্টা করি, কারণ আল্লাহ পাক আমাদের স্বাধীন বিচার বুদ্ধি দিয়েছেন। আমরা যাতে তার অপব্যয় না করি, আমরা যাতে নিরাপদ থাকার চেষ্টা করি এবং অন্যকেও নিরাপদ রাখি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।